নিজের দল প্রার্থী মার্কার জন্য যেভাবে তিনি ক্যাম্পেইন করবেন, প্রচার করবেন, ভোটারদেরকে আনার ব্যাপারে যেভাবে তিনি উদ্যোগ নেবেন, গণভোটে আনানোর ব্যাপারে সেভাবে দলগুলো উদ্যোগ নেয় না। এটাই আমাদের দুনিয়াব্যাপী অভিজ্ঞতা, বাংলাদেশেও অভিজ্ঞতাটা মোটামুটি এরকম। সেদিক থেকে ঝুঁকি আছে 10-15-20% গণভোটে যদি ভোট পড়ে, তাহলে এরকম একটা প্রচারণার আমরা সুযোগ করে দেব কিনা যে 80% ভোটাররাই গণভোট প্রত্যাখ্যান করলো, জুলাই সনদ তারা প্রত্যাখ্যান করলো। তাহলে আমাদের অভ্যুত্থান, আমাদের অর্জন, জাতীয় ঐক্যমত্য কমিশন, আমাদের সনদ স্বাক্ষর করা পুরো ব্যাপারটাই কিন্তু একটা বিরাট প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। নির্বাচন কালো টাকার দৌরাত্ম্যে পর্যবেসিত হয় এবং গত পার্লামেন্ট 70% ছিল ব্যবসায়ী, বিত্তবান, এক ধরনের কালো টাকার মালিকরা। তো এই ধারা চলতে থাকলে তো তারা তো আগামী পার্লামেন্টও আশঙ্কা আছে বিত্তমানের ধনী ব্যবসায়ী তাদের একটা ক্লাবে পর্যবেসিত হবার ক্ষেত্রে। সুতরাং যে নির্বাচন কমিশন অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নির্বাচন কমিশন নতুনভাবে তারা শপথ নিয়েছেন, তারা জনগণের অধিকার নিশ্চিত করবেন, একটা অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করবেন। নির্বাচন কমিশনের উচিত হবে নির্বাচন সত্যি সত্যি যেন অবাধ নিরপেক্ষ হয়, কালো টাকার মাফিয়া, সন্ত্রাসী, পেশি শক্তির বাইরে যে, দখলদারিত্বের বাইরে যে নির্বাচন কমিশনের সত্যি সত্যি যেন জনগণের সাধারণ প্রতিনিধিরাও সমান সুযোগ নিয়ে অংশগ্রহণ করতে পারেন, সেই গণতান্ত্রিক পরিবেশটাকে তারপরে হচ্ছে নিশ্চিত করা। জুলাই সনদ সম্পর্কে বলতে চাই, আপনারা সেটা দেখেছেন যে ইতিমধ্যে আমরা জুলাই বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ 26টা দল, এর পরে একটা দল স্বাক্ষর করেছেন, 26টা দল ইতিমধ্যে জুলাই সনদ তারা এটা স্বাক্ষর করেছেন। এখন আমরা আশা করি আগামী খুব অল্প দিনের মধ্যেই সরকার থেকে একটা আদেশ অথবা প্রজ্ঞাপন আকারে তারা জারি করবেন, যাতে নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন একই সাথে যাতে গণভোট অনুষ্ঠিত হতে পারে এ ব্যাপারে তারা একটা প্রজ্ঞাপন বা আদেশ তারা জারি করবেন। এবং একই সাথে এটাও থাকতে পারে যে আগামী পার্লামেন্ট প্রথম অধিবেশনে সনদে যে সমস্ত বিষয়গুলো আমরা সিদ্ধান্ত নিয়েছি সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তন বা সংযোজনী সম্পর্কে, এইসব ব্যাপারে অগ্রাধিকারের ভিত্তিতে জাতীয় সংসদ যেন প্রথম অধিবেশনেই তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। অর্থাৎ জাতীয় সংসদ তার প্রথম অধিবেশন একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে তারা কাজ করবেন। হয়তোবা আদেশে আমরা নিশ্চয়ই দেখতে চাইব এইসব ব্যাপারও সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে। আমরা মনে করি যে এই বিষয়গুলো ইতিমধ্যে আমরা সনদে উল্লেখ করা হয়েছে। সুতরাং এখন সরকার অধিকাংশ রাজনৈতিক দলের যে মতামত, বৃহত্তর জনগোষ্ঠীর যে মতামত, সেই মতামতের প্রতি শ্রদ্ধা রেখে সরকার কার্যকরী পদক্ষেপ নেবেন এবং উদ্যোগটা গ্রহণ করবেন। না, আমরা মনে করি যে আপনি বাংলাদেশের অতীতে যে 3টা গণভোটের অভিজ্ঞতা, সাম্প্রতিককালে ইংল্যান্ডের ব্রেক্সিটের ব্যাপারে যে থাকা না থাকা নিয়ে যে গণভোট সারা পৃথিবীতে একটা সিঙ্গেল ইস্যুতে প্রধানত গণভোট হয়ে আসছে। তো আমাদের এখানে আমরা মনে করি যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অবস্থানটা হচ্ছে, এবং অধিকাংশ দলেরই অবস্থানটা এরকম, যে সমস্ত প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সবার ঐক্যমত আছে, গণভোট কেবলমাত্র সে সমস্ত প্রশ্নে হাঁ বা না বলবার সুযোগ আছে। সুতরাং আমরা মনে করি যেসব প্রশ্নে ঐক্যমত আছে কেবলমাত্র সেগুলোকেই গণভোটের জন্য রাখা এবং প্রশ্নটা এমনভাবে হাজির করা, জাতীয় ঐক্যমত কমিশনের দীর্ঘ আলাপ আলোচনার পরে জুলাই সনদ যে সমস্ত ব্যাপারের দলগুলোর সবার ঐক্যমত রয়েছে, এই সনদটা বাস্তবায়ন, ঐক্যমতের প্রশ্নগুলো, ইস্যুগুলো বাস্তবায়নের ব্যাপারে আপনারা একমত আছেন কি নেই, আপনাদের মতামত আছে কি না, হাঁ বা না বলুন। এই প্রশ্নে এইভাবে জিনিসটা উত্থাপন করা যেতে পারে। আর আমি মনে করি যেসব প্রশ্নে ভিন্নমত আছে সেগুলো গণভোটে দেবার কোনো সুযোগ কার্যত নাই। কারণ গণভোটে এক একটা প্রশ্নে এক এক দলের আপত্তি আছে। এরকম অসংখ্য প্রশ্ন আছে, কোনো প্রশ্নে 8টা দল, 5টা দল, 10, এক এক প্রশ্নে এক এক ধরনের দলের আপত্তি আছে, সমালোচনা আছে। এবং এই প্রশ্নগুলো ঐক্যমত কমিশনে আমরা এভাবে সমাধান করেছি, যেসব প্রশ্নে ঐক্যমত হয়নি দলগুলো নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যে তারা রাখতে পারবেন। তাদের দল তারা যখন নির্বাচিত হবেন, পার্লামেন্ট গঠন করবেন বা সরকারে যাবেন, তাদের মত অনুসারে এগুলাকে তখন তারা যদি 2/3 তারা যদি পান তাদের মতের পক্ষে, তখন সংসদে উত্থাপন করে
এইসব ব্যাপারগুলো সিদ্ধান্ত হতে পারে। কিন্তু এরকম আপত্তি আছে, ভিন্ন মত আছে, এরকম গুরুতর নোট অফ ডিসেন্ট আছে, এরকম প্রশ্নগুলো নিয়ে আমরা মনে করি গণভোটে এক কথায় হাঁ বা না বলবার কোনো সুযোগ নেই। তাতে প্রকৃত মতামতটা কার্যত পাওয়া যাবে না। সরকারের উচিত হবে কেবলমাত্র ঐক্যমতের জায়গাগুলো নিয়ে তারপরে গণভোটে যাওয়া। আরেকটা প্রশ্ন ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন, কেউ কেউ নভেম্বরে গণভোটের দাবিটা করছেন। এটাকে আমরা খুবই অযৌক্তিক দাবি হিসাবে এটাকে বিবেচনা করি। অযৌক্তিক এই হিসাবে প্রথমত সময়ের দিক থেকে এত অল্প সময়ে এত বিশাল একটা কর্মযজ্ঞ অনুষ্ঠান করাটা সম্ভব না। দ্বিতীয়ত গণভোট আয়োজন করতে গেলে বিশাল একটা গোটা প্রশাসনকে এর সঙ্গে যুক্ত করতে হবে, যার সঙ্গে প্রায় লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারীর সংযুক্তের প্রশ্ন আছে। বিশাল সংখ্যক ল এনফোর্সিং এজেন্সিস, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যুক্ত করতে হবে। এবং আমি শুনেছি 2.5 থেকে নাকি 3,000 কোটি টাকাও নাকি এই জন্য ব্যয় হবে। তো এখন এরকম একটা কাজে যখন আমরা জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করছি, তো সুতরাং একই দিনে যখন নির্বাচনের সুযোগ আছে, অধিকাংশ দলের যখন এটাই দাবি, তখন আপনি এই প্রশ্নে আপনি এটাকে এগিয়ে আনবার আসলে যৌক্তিক কোনো কারণ নাই। এটা বরঞ্চ নানা ধরনের সন্দেহ অবিশ্বাস তৈরি করবে, পারস্পরিক বিরোধ বৈরিতারও বাড়িয়ে তুলতে পারে। সুতরাং এটা কোনো যুক্তিগত কোনো দাবি হতে পারে না। আরেকটা বড় ঝুঁকি আছে, আগে নির্বাচন যদি অনুষ্ঠিত হয়, এই গণভোট অনুষ্ঠিত হয়, কারণ গণভোটের পক্ষে রাজনৈতিক দলগুলো যেভাবে সাধারণ নির্বাচনে নিজের দল প্রার্থী মার্কার জন্য যেভাবে তিনি ক্যাম্পেইন করবেন, প্রচার করবেন, ভোটারদেরকে আনার ব্যাপারে যেভাবে তিনি উদ্যোগ নেবেন, গণভোটে আনানোর ব্যাপারে সেভাবে দলগুলো উদ্যোগ নেয় না। এটাই আমাদের দুনিয়াব্যাপী অভিজ্ঞতা, বাংলাদেশেও অভিজ্ঞতাটা মোটামুটি এরকম। সেদিক থেকে ঝুঁকি আছে 10-15-20% গণভোটে যদি ভোট পড়ে, তাহলে এরকম একটা প্রচারণার আমরা সুযোগ করে দেব কিনা যে 80% ভোটাররাই গণভোট প্রত্যাখ্যান করলো, জুলাই সনদ তারা প্রত্যাখ্যান করলো। তাহলে আমাদের অভ্যুত্থান, আমাদের অর্জন, জাতীয় ঐক্যমত কমিশন, আমাদের সনদ স্বাক্ষর করা পুরো ব্যাপারটাই কিন্তু একটা বিরাট প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। তখন এই সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে, নৈতিকতা নিয়ে, আমাদের অর্জন নিয়ে দেশের ভেতরে এবং বাইরে বিরাট একটা প্রশ্ন উত্থাপিত হবে। আমাদের অনেকগুলো ঝুঁকির মধ্যে আমরা পড়ব। সুতরাং এই রাজনৈতিক ঝুঁকিটা কোনোভাবে নেওয়াটা ঠিক হবে না। আমরা মনে করি ফেব্রুয়ারি নির্বাচনের দিন গণভোট হলে 70-80 বা 85% সেদিক থেকে বরঞ্চ এমনকি গণভোটেও কিন্তু হ্যাঁ না ভোট পড়ার একটা সম্ভাবনা আছে। আমি মনে করি যে সেভাবে আমি শেষ বাক্যটা বলি, পরিস্থিতিটা যেরকম, ধরুন রাজনৈতিক দলগুলোর ব্যাপারে প্রতিযোগিতা থাকবে, আলোচনা বিতর্ক থাকবে, কিন্তু আমি আবার কথাটা উল্লেখ করতে চাই, রাজনৈতিক প্রতিযোগিতাকে কখনো আমরা পুরনো জমানার মতন রাজপথ দখলের প্রতিযোগিতায় পর্যবেসিত না করি। রাজনৈতিক ভিন্নমতকে আমরা রাজনৈতিকভাবে কথা বলবো, আলোচনা করব, রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করব। একটা গণতান্ত্রিক সমাজ রাজনৈতিকভাবে এখন মূল্যায়নের জন্য আমাদের যা যা বক্তব্য, যেসব প্রশ্নে দলগুলোর বক্তব্য আছে, মন্তব্য আছে, মেহরবানি করে নির্বাচনের ম্যানিফেস্টোতে আপনারা উল্লেখ করেন, জনপ্রিয় করেন। মানুষ যদি আপনাদেরকে নির্বাচিত করে, আগামী পার্লামেন্টে বা আগামী আপনারা যদি সরকার গঠন করতে পারেন, সেখানে আপনারা কার্যকরী করবেন। কিন্তু এখন এগুলোকে ছুতা ধরে, অজুহাত ধরে নির্বাচনের প্রশ্নে মানুষের আস্থা নষ্ট হবে, অথবা নির্বাচন ঝুঁকিতে পড়বে, বিপদে পড়তে পারে, সরকার একটা অনাকাঙ্ক্ষিত সংকটের মধ্যে বারবার হুমড়ি খাবে, এরকম জায়গায় ঠেলে দেওয়াটা কোনো দায়িত্বশীল দলেরই উচিত হবে না। আমরা আশা করব সবাই দায়িত্বশীল আচরণ সবাই করবেন। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত প্রিয় দর্শক, নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ঐতিহাসিক ঘটনা 2024-এ ঘটে গেল। আমরা নতুন করে স্বাধীন হলাম, ফ্যাসিস্টের পতন হলো, জুলাই আগস্টের বিপ্লবের শহীদদের প্রতি জানাই আমার স্যালুট। সাথে সাথে চেঞ্জ টিভিকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। চেঞ্জ টিভি 6ষ্ঠ বছর শেষ করে 7ম বছরে পদার্পণ করতে যাচ্ছে। এই সুন্দর মহেন্দ্রের ক্ষণে চেঞ্জ টিভিকে ধন্যবাদ
এবং চেঞ্জ টিভির অগণিত দর্শকদের রইল নতুন বছরের শুভকামনা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত এই যে চেঞ্জ টিভি, এই চেঞ্জ টিভিটা অনেক দীর্ঘদিন থেকে আমি পরিচিত এবং আমাদের সঙ্গে তাদের একটা হৃদয়ের সম্পর্ক আছে। একটা অসাম্প্রদায়িক টিভি চ্যানেল। আমরা চাই যে এই চেঞ্জ টিভি সারা বাংলাদেশের সমস্ত মানুষের হৃদয় জয় করুক এবং সারা বাংলাদেশের মানুষের যেন ঘরে ঘরে পৌঁছে যাক। আমি এই চেঞ্জ টিভির উত্তরোত্তর সাফল্য এবং উন্নতি কামনা করছি। আমি চাই যে বাংলাদেশের 1 নাম্বার টিভি চ্যানেলে পর্যায়ে যাক, এটা আমরা কামনা করি। changetv.press এক ফোঁটা হলুদ নেই।